সরি কমপ্লিটিং সেন্টেন্সে কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে। কন্ডিশনাল সেন্টেন্স আসলে আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মূলত ইফ যুক্ত যে কন্ডিশনাল সেন্টেন্স আছে বা এর রিলেটেড যেসব কমপ্লিটিং সেন্টেন্স আছে সেগুলো নিয়ে, ঠিক আছে? তো তো আমরা চলো আচ্ছা চৈতি শোভা দেখছে, সানি দেখছে, ঠিক আছে। ওকে, আমি তাহলে ক্লাস শুরু করে দিচ্ছি। কন্ডিশনাল সেন্টেন্স গুলো আসলে মূলত হচ্ছে শর্তযুক্ত বাক্য। হ্যাঁ, আমরা অনেক সময় বলি না যে যদি তুমি পড়াশোনা করো তাহলে এ প্লাস পাবে। তাহলে মানে এ প্লাস পাওয়ার ক্ষেত্রে একটা শর্ত হচ্ছে পড়াশোনা করা। মানে পড়াশোনা না করলে আসলে পাবে না, ঠিক আছে? এই যে যদি টাইপের একটা কথা, মানে একটা একটা কন্ডিশন দিয়ে দিচ্ছে, ঠিক আছে? তো এই জিনিসটাই হচ্ছে আমাকে দেখা যাচ্ছে। হ্যাঁ, তো এই জিনিসটাই হচ্ছে কি বলবো আমরা, শর্তযুক্ত বাক্য। হ্যাঁ, ধর আমরা বললাম যদি করোনার পরিস্থিতি ঠিক হয়ে যায়, প্রধানমন্ত্রী বলেছেন সেপ্টেম্বর আগে হয়তো খুলে যাবে, কিন্তু যদি ঠিক না হয় সেপ্টেম্বর পর্যন্ত সব বন্ধ। এই যে যদি যুক্ত করে দেওয়া হচ্ছে, হ্যাঁ, তাহলে যদি যদি যুক্ত করা হয় আম, তাহলে ইয়া বলেছে, জয়িতা বলছে কম শোনাচ্ছে। জয়িতা একটু বলো তো এখন কেমন কেমন শোনা যাচ্ছে? আম, যদি ব্যাপারটা হচ্ছে তাহলে কি একটা শর্ত, তাহলে এই সেন্টেন্সে দেখতেই পাচ্ছ দুইটা অংশ আছে, ঠিক না? দুইটা অংশ আছে। তাহলে আমরা চলো অংশগুলো একটু দেখে নেই। একটা আমরা যদি বলি, যেমন ধরো ইফ ইউ গো, ইফ ইউ গো আই উইল কাম, ঠিক আছে? এখন এখানে দেখো দুটা অংশ আছে, তাই না? ইফ ইউ গো আই উইল কাম, আমরা দুটো অংশ দেখতে পাচ্ছি এখানে। আচ্ছা, তাহলে এইখানে একটা অংশ আছে, আবার এখানে আরেকটা অংশ আছে, দুটো অংশ আছে, ঠিক আছে? আচ্ছা, আমি যে কাজটা করছি, দেখো এখানে একটা রেড কালার করে দিচ্ছি, আই উইল কাম, একটু রেড কালার করে দিলাম, আই উইল কাম। আই উইল কাম এই যে সেন্টেন্সটাকে আমরা আবার নিচে এভাবেও লিখতে পারি, আই উইল কাম ইফ ইউ গো, ইফ ইউ গো, আমরা এভাবেও কিন্তু লিখতে পারি, তাই না? তাহলে কি দেখা যাচ্ছে, সেন্টেন্সে কোনো অর্থের পরিবর্তন হচ্ছে? কথা হচ্ছে না, কোনো পরিবর্তন হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ আদতে সেন্টেন্সের এখানে আমরা দুটো কন্ডিশন, দুটি ক্লজ আছে। এই যে ইফ ইউ গো, যে প্রথম সেন্টেন্সে কালো অংশটা দেখছো, যদি তুমি যাও আই উইল কাম, আমি তখন আসবো। আই উইল কামটা হচ্ছে কি আমরা বলতে পারি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এই যে লাল কালার যেটা করে দিলাম আমরা, এটাকে আমরা বলবো প্রিন্সিপাল ক্লজ, ঠিক আছে? CLAUS ক্লজ, ক্লিয়ার? প্রিন্সিপাল ক্লজ, ঠিক আছে? আর ঠিক একইভাবে এখানে আমি যদি লাল করে দেই আই উইল কাম, এটাও কিন্তু আমাদের প্রিন্সিপাল ক্লজ, ঠিক আছে? আচ্ছা, এখন এই প্রিন্সিপাল ক্লজটা কি হতে পারে, আগেও বসতে পারে, শুরুতেও বসতে পারে, সেটা কোনো বিষয় নয়। সমস্যাটা যেটা হচ্ছে সেটা হলো সাবঅর্ডিনেট ক্লজ যদি শুরুতে থাকে, অর্থাৎ এই যে ইফ ইউ গোটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ সম্পর্কে তোমাদের আগে আমি ক্লাসে ধারণা দিয়েছি, অর্থাৎ যেটা হচ্ছে আশ্রিত খণ্ড বাক্য, যেটা নিজে একটা পূর্ণ খণ্ড বাক্য মানে বাক্য তৈরি করতে পারে না, সেটাকে আমরা বলবো। যেমন ইফ ইউ গো বললে একটা আকাঙ্ক্ষা থেকে যায় যে বাক্যটা শেষ হয় না, আর শোনার ইচ্ছা জাগে, সুতরাং সেটা হচ্ছে সেটা হলো সাবঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে? আর যেটা হচ্ছে আই উইল কাম, এটা কিন্তু ফিউচার সেন্টেন্সে খুব সুন্দর একটা সেন্টেন্স হতে পারে। আই উইল কাম মানে আমি আসবো, যে কোনো একটা সেন্টেন্স হতে পারে। আমি আসলে আজকে খুব জটিল বিষয়ে যাব না, কন্ডিশনের কিন্তু আরো জটিল জটিল বিষয় আছে, আমি জটিল বিষয়গুলোতে যাব না, খুব সহজ, যেহেতু আমার উদ্দেশ্য হচ্ছে বিশেষ করে ক্লাস 9 কে বোঝানো, ক্লাস 10ও বুঝবে অবশ্যই, কিন্তু আরো জটিল জটিলও বোঝানো যায়। যেমন ধরো ভার্সিটি অ্যাডমিশন টেস্টিং এ তো অনেক জটিল জটিলও আসে, আমরা এত জটিল আজকে যাব না। যেহেতু সরাসরি ক্লাস নিলে হয়তো আমি বোর্ডে লিখে লিখে দিলে কিছু জিনিসগুলো আরো একে একে দেখাইলে সুবিধা হতো। যেহেতু আমি কম্পিউটারের সাহায্য নিচ্ছি, অনেক কিছু বাংলাও লিখতে পারছি না, মার্কিং করতে পারছি না, সুতরাং আমি খুব জটিল জায়গায় কিন্তু যাব না। আচ্ছা,
এখন দেখো এই যে আমি যে জায়গাতে আন্ডারলাইন করলাম লাল কালি দিয়ে বা লাল কালার করলাম সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এখন সাবঅর্ডিনেট ক্লজটা যখন শুরুতে থাকে দেখো তারপরে একটা কমা বসে, কিন্তু যখন সাবঅর্ডিনেট ক্লজটা শেষে চলে আসে, ইফটা যখন মাঝখানে চলে আসে, তখন কিন্তু আর কমা বসতেছে না, এখানে ইফটা একটা কানেক্টর হিসেবে কাজ করছে। বুঝতে পেরেছো সবাই? এখন এই যে ইফ ইউ গো, এটা হচ্ছে আমার শর্তযুক্ত অংশ। ঠিক আছে, এটা তাহলে কি হইতে পারে, আমরা ধরে নিলাম এটা শুরুতেও বসতে পারে শেষেও বসতে পারে। ঠিক আছে, সুতরাং আমরা এটা মাথায় রেখেই কাজ করব। ওকে, এখন আমরা যাই। কন্ডিশনাল সেন্টেন্সকে অনেক ভাগে ভাগ করছে বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল, আবার কেউ একটা ফোর্থ কন্ডিশনালও বলেছে, এবং কেউ কেউ এটা জিরো কন্ডিশনালও বলেছে। আমি আসলে এতটা আসলে ইয়াতে যাব না, আমি আবারও বলে দিই, এতটা মানে ভেজালে আজকে আমি যাব না, তোমাদেরকে আমি খুব সহজভাবে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আমি খুব ভেজালে যেতে চাচ্ছি না, তো সহজভাবে বুঝালে আমরা টেবিল তৈরি করি, চলো। আচ্ছা আচ্ছা, ফার্স্ট কন্ডিশনাল একটা টেবিল তৈরি, ফার্স্ট কন্ডিশনাল লিখি আগে, ফার্স্ট কন্ডিশনাল একটা টেবিল তৈরি করি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ওকে, তো এটা একটু মার্চ করে দিচ্ছি, আমি একটু অ্যাড করি এখানে। ফার্স্ট কন্ডিশনাল আমি সব এখন যে উদাহরণগুলো দিব তোমাদের সবগুলো হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ গুলোকে আসলে সামনের দিকে দিব। ঠিক আছে, সুতরাং এই ক্ষেত্রে তোমাদের এই যে আমি এখানে লিখে দিচ্ছি সাবঅর্ডিনেট ক্লজ বা ইফ ক্লজ লিখে দিই, ইফ ক্লজ এখানে লিখে দিচ্ছি, ইফ ক্লজটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, ক্লজ এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এটা আমি শুরুতে, কিন্তু আমি আবারও বললাম এগুলো কিন্তু শেষেও বসতে পারে শুরুতেও বসতে পারে, প্রিন্সিপাল ক্লজ। ঠিক আছে, এখন যে কাজটা করব, তোমরা যে জিনিসটা দেখো যে এখানে আমার আমি কি করে দিচ্ছি, মার্জ সেলস করে দিচ্ছি, অর্থাৎ বাম দিকে দেখো আমি একটা মাত্র ঘর রাখলাম এবং ডান দিকে তিনটা ঘর রাখলাম। এর কারণ হচ্ছে বাম দিকে একটা সেন্টেন্স হইলে ডান দিকে কিন্তু তিন ধরনের সেন্টেন্স হতে পারে। চলো আমরা একটা উদাহরণের মাধ্যমে ফার্স্টে দেখি, তারপরে তোমরা বুঝবে যে কত ধরনের ঘটনা ঘটতে পারে। যেমন ধরো আমি যদি বলি ইফ দ্য সান রাইজেস, ইফ দ্য সান রাইজেস, যদি সূর্য ওঠে, কমা, ইফ দ্য সান রাইজেস, যদি সূর্য ওঠে। ঠিক আছে, যদি সূর্য ওঠে তাহলে কি ঘটনা ঘটতে পারে, আমি তিন ধরনের সেন্টেন্স লিখে দিই। দেখো এখানে একটা হইতে পারে যেটা সবচেয়ে বেশি আমরা ব্যবহার করি, ইফ দ্য সান রাইজেস আই উইল গো ফর ওয়াক, আমি হাঁটতে বের হব, আই উইল গো ফর ওয়াক। ঠিক আছে, আমাদের ম্যাক্সিমাম বইগুলোতে এটা ফিউচার বলে থাকে, ওকে সমস্যা নেই, এখানে উইল দিতে পারি। আচ্ছা, দুই নাম্বার একটা কি সেন্টেন্স হতে পারে, ইফ দ্য সান রাইজেস, যদি সূর্য ওঠে, চিরন্তন একটা সত্য হতে পারে। ঠিক আছে, চিরন্তন সত্যটা কি, আচ্ছা আমি একটু মার্কিং করি এখানে 1 2 3 করে, তাহলে আমাদের একটু সূত্রটা বুঝতে সুবিধা হবে। 1, এটা হচ্ছে 2 এবং এটা হচ্ছে 3। আই উইল গো আই উইল গো ফর ওয়াক, আচ্ছা গো ফর ওয়াক না, গো ফর এ ওয়াক। ঠিক আছে, আচ্ছা দুই নাম্বার যেটা দিলাম, সূর্য যদি ওঠে তাহলে একটা চিরন্তন সত্য কি, সূর্য উঠলে চিরন্তন সত্য হচ্ছে সূর্য উঠলে একটা নতুন দিন আসছেই, এটা একটা সত্যি কথা। তাহলে ইফ দ্য সান রাইজেস এ নিউ ডে, ইফ দ্য সান রাইজেস, আমার চেহারা মনে চলে আসছে, ইফ দ্য সান রাইজেস এ নিউ ডে কামস, একটা নতুন দিন আসে। তাহলে দেখো এটা কোন টেন্স, তোমরা বুঝতে পারছো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই না, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তারপরে কি ঘটনা, ইফ দ্য সান রাইজেস, এখানে আমরা একটা ইম্পারেটিভ সেন্টেন্স ব্যবহার করতে পারি। ইফ দ্য সানরাইজ, ধরো তুমি কারো বাসায় গেলা, কারো বাসায় গেলা, তারপরে
তুমি হয়তো না, তুমি তোমার বাসায় কেউ একজন আসলো বাইরে, তোমার বাড়ি থেকে, খুব ভালো ভালো তুমি তাকে আশ্রয় দিলে, কিন্তু দেখলা যে রাতের বেলা সে খুব মানে অন্য একটা করে ফেলছে, চুরি করে ফেলছে, ঠিক আছে? তো তুমি যে কি করলা, এটা তো ঠিক না, চুরি করে ফেললো, তুমি তাকে বললা যদি সূর্য ওঠে তুমি আমার ঘর থেকে বেরিয়ে যাবে, ঠিক আছে? তাহলে তুমি বলবে যে if the sun rises, তাহলে get out of my house, আমার বাসা থেকে বের হয়ে যাও, যদি সূর্য ওঠে get out of my house। এটা কি ধরনের সেন্টেন্স? এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, তাই না? তাহলে আমরা যদি কি করি, এইটাকে যদি একটা সূত্রের মধ্যে নিয়ে আসি, তোমরা কি সেন্টেন্স গুলো দেখতে পাচ্ছ? সেন্টেন্স গুলো একটু ভালো করে দেখে নাও। তাহলে আমরা একটা সূত্রতে চলে যাই। সূত্রে যদি যাই তাহলে কি দাঁড়াচ্ছে? সূত্রটা হচ্ছে আমরা একটা নতুন করে একটা টেবিল তৈরি করি, তাহলে বুঝবে। যদি এই টেবিলটাকে আমরা একটা কপি করে নেই, কপি করে তারপর আমরা সূত্রটা বসাই, ঠিক আছে? তো আমরা দেখো, তাহলে সূত্রটা কি দাঁড়াচ্ছে, যে ইফ দ্য সানরাইজ, এটা ইফ এর সাথে আমি এটা কি যুক্ত করছি? প্রেজেন্ট টেন্স, তাই না? এটা প্রেজেন্ট টেন্স যোগ করতেছি, প্রেজেন্ট। তখন এই পাশে কি হতে পারে? আই উইল গো ফর এ ওয়াক, এখানে যেটা হইতে পারে সাবজেক্টের সাথে, দেখো উইলটা একটা মডাল না, সাবজেক্ট প্লাস এই মডাল, এই জিনিসটা খেয়াল রাখবা। মডাল, এটা হচ্ছে মডালের যে প্রেজেন্ট ফর্ম যেটা, ঠিক আছে? মডালের যে প্রেজেন্ট ফর্ম সেটা সেটা বুঝবে, এবং ভার্বের তখন বেস ফর্ম বলবে। আমরা সবসময় জানি মডালের পরে ভার্বের বেস ফর্ম ঘটে। তবে এটা যদি প্যাসিভ ভয়েস হয় তখন কিন্তু সেই ক্ষেত্রে আলাদা, সেক্ষেত্রে মডাল পরে বি দিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল হতে পারে, ঠিক আছে? সেটা অন্য কিছু ব্যাপার। কিন্তু যদি অ্যাক্টিভ সেন্টেন্স হয় তাহলে আমরা মডালের পরে ভার্বের বেস ফর্ম দিব, ঠিক আছে? এ নিউ ডে কামস, তাহলে এটা কি? এ নিউ ডে কামস হচ্ছে আবার প্রেজেন্ট ইনডিফিনিট, তাই না? প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে আমরা কি দাঁড়াইলো, যে যদি প্রেজেন্ট ইফের সাথে প্রেজেন্ট ফর্ম থাকে আমরা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিটও দিতে পারি, ঠিক আছে? এটা কখন দিব? এটা তখন দিব আমি যখন একটা চিরন্তন সত্য, অর্থাৎ একটা মানে ইউনিভার্সাল ট্রুথ যখন থাকবে, ইউনিভার্সাল ট্রুথ যখন হবে তখন আমরা এটা ব্যবহার করব। ক্লিয়ার সবাই? ঠিক আছে, আমি একটু রেড কালার করে দিচ্ছি এই সত্যগুলোটাকে, ইউনিভার্সাল ট্রুথ, তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, ইউনিভার্সাল ট্রুথ। আর গেট আউট অফ মাই হাউস, এটা তাহলে কি ধরনের সেন্টেন্স? একটা ইম্পারেটিভ সেন্টেন্স, তাই না? ইম্পারেটিভ সেন্টেন্স। ক্লিয়ার সবাই? তাহলে ইফ এর সাথে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে আমরা এই তিন ধরনের সেন্টেন্স বসতে পারি। তবে আমি এই যে সেন্টেন্সটা দেখতেছো এক নাম্বারটা, এটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, ঠিক আছে? ইফ দ্য সানরাইজ আই উইল গো ফর এ ওয়াক, ইফ ইউ রিড আই উইল, ইউ উইল গেট এ প্লাস, এই ধরনের সেন্টেন্সটা কিন্তু সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। কিন্তু ওই যে বাকি দুই এবং তিন ধরনের সেন্টেন্সও কিন্তু হতে পারে, এটা অনেক জায়গায় আসলে লেখা থাকে না, আমি তোমাদেরকে লিখে দিলাম। এবং এগুলো ভবিষ্যতে তোমাদের ইন্টারমিডিয়েটে এবং বিশেষ করে ভার্সিটি অ্যাডমিশনে খুব কাজে লাগবে, ঠিক আছে? আমি একটু ব্লু কালার করে দিচ্ছি, এটা কিন্তু সবচেয়ে বেশি আসলে পরীক্ষায় আসে, ঠিক আছে? তোমরা এই এক নাম্বার নিয়মটা, এই যে ফার্স্ট কন্ডিশনালটা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। যদি জানো তাহলে ইয়েস বলো। আচ্ছা, ইয়েস বলার দরকার নেই, তোমরা দয়া করে এই যে যেটা নীল কালার, ব্লু কালার, যেটা ইফ এর সাথে প্রেজেন্ট টেন্স হলে সাবজেক্ট প্লাস মডাল প্রেজেন্ট ফর্ম হয়, এই জিনিসটা একটা উদাহরণ তোমরা সবাই একটু আমাকে লিখে দেখো, ঠিক আছে? দেখি। আমার সাথে দেখছে জান্নাতুল ফেরদৌসি, ফেরদৌসি মানে হচ্ছে ক্লাস নিচ্ছে, মুন্না, এমডি মুন্না ক্লাস করছে, শিল্পী ক্লাস করছে, সাইফুল খান, জয়িতা, কাজল, কাজল, হ্যাঁ, অগ্নিলাও ক্লাস করছে, শোভা ক্লাস করছে, হ্যাঁ, যাক, 12 জন ক্লাস করতেছে। আমাকে একটু জানাও, তোমরা একটা করে এক্সাম্পল লিখে দাও,
তাহলে বুঝবো যে তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? কেউ কি এখনো এখনো উদাহরণ কেউ দাও নাই আমাকে? একটু জানাও কারা কারা বুঝতে পারছো, কারা কারা বুঝতে পারছো না একটু জানাও। হ্যাঁ, শোভা দিয়েছে ইফ ইউ রিড ইউ উইল কাট এ গুড ফিগার ইন দ্য এক্সাম। হ্যাঁ, শোভার তোমার সেন্টেন্স পুরো হয়েছে কিন্তু কমাটা দিতে হবে ঠিকঠাক। ইফ ইউ রিড এর পরে তুমি কমা দাও নাই। ইফ ইউ রিড এর পরে একটা কমা দিতে হবে। আমরা জানি কমার ব্যবহারের না করলে অনেক সময় মিনিংটা চেঞ্জ হয়ে যায়। সাইফুল খান বলেছে ইফ ইউ ট্রাই হার্ড ইউ উইল শিওরলি পাস দ্য এক্সাম। পাস দ্য এক্সাম হয় না, পাস ইন দ্য এক্সাম। হ্যাঁ সাইফুল খান, কিন্তু হয়েছে তোমার, মানে তুমি বুঝতে পেরেছো কন্ডিশনাল সেন্টেন্সের জিনিসটা, কমাও দিয়েছো, কিন্তু এখানে ইফ ইউ পাস ইন দ্য এক্সাম হবে, ঠিক আছে? সাইফুল খান হয়েছে। রোজি মুক্তা বলছে ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল বি সাকসেসফুল। হ্যাঁ হয়েছে মুক্তারটা। সানি বলছে ইফ ইউ প্লে ইট উইল মেক ইউর হেলথ বেটার। চমৎকার, সানির ক্লাস, সানির টাও হয়েছে। আচ্ছা, চমৎকার। আচ্ছা, আমি ২ নাম্বার যে প্রেজেন্ট ইনডিফিনিট হইলে আহ, প্রতীতি রায় বলছে ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল রিচ ইউর গোল। হয়েছে। জয়িতা বলছে ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল গেট এ গুড রেজাল্ট। চমৎকার, সবাই হচ্ছে। আচ্ছা, এই যে ২ নাম্বারটা, তোমরা কি এই যে প্রেজেন্ট ইনডিফিনিট হলে প্রেজেন্ট ইনডিফিনিট অর্থাৎ ইউনিভার্সাল ট্রুথ, এই জিনিসটা আমাকে একটু লিখে দিতে পারবা? দেখি তোমরা যদি না পারো তাহলে আমি আরেকটা উদাহরণ দিব। দেখি তোমরা পারো কিনা। এটার একটা উদাহরণ দাও। দুই ২ নাম্বার সেন্টেন্সটার যেটা, ঠিক আছে? ২ নাম্বার সেন্টেন্সটার একটা উদাহরণ দাও। সবার হয়েছে তোমাদের? থ্যাংক ইউ। পরবর্তীতে যারা লিখেছ, মুক্তা, সানি, প্রতীতি, নাজমা, সবারটা হয়েছে। আমাকে ২ নাম্বার সেন্টেন্সের একটা উদাহরণ তোমরা একটু কষ্ট করে দাও। যেমন ধরো ইফ দ্য সান রাইজেস এ নিউ ডে কামস, সূর্য উঠলে নতুন দিন হয়। এই টাইপের একটা সেন্টেন্স তুমি আমাকে একটু দেখাও, একটু লিখে দাও। দেখি তোমরা পারো কিনা। না পারলে আমি তোমাদেরকে লিখে দিব। কেউ এখন আসতেছে না, পারছো না কি? তোমরা না পারলে বলো, পারছি না, তাহলে আমি লিখে দিব। চেষ্টা করো তোমরা, অ্যাটলিস্ট চেষ্টা করো। ইফ দ্য সান সেটস দ্য নাইট উইল কাম। জয়িতা যেটা দিয়ে দিচ্ছ যে ওই তুমি কিন্তু প্রথমটার কথাই করে ফেলছো, দ্বিতীয়টা অনুযায়ী করো নাই। তুমি বলতে হবে, তোমারটা হয়েছে সেন্টেন্সটা যে ইফ দ্য সান সেটস দ্য নাইট, এ নাইট কামস, এরকম দিতে হবে, এ নাইট কামস। ইফ উই রিড বুকস উই ক্যান রিমুভ ইগনোরেন্স। তুমি কিন্তু মডেল, শোভা যেটা করেছে প্রথমটা ব্যবহার করেছে, সাবজেক্ট প্লাস মডেল, ক্যান কিন্তু মডেল। আমি বলেছি প্রেজেন্ট ইনডিফিনিট, ঠিক আছে? আচ্ছা, একটা কথা, মডাল প্রেজেন্ট কারা এটা একটু বলে দেওয়া দরকার। এটা একটু তোমাদের অনেকেই বুঝতে সমস্যা হতে পারে। দেখো, মডাল প্রেজেন্ট হচ্ছে ক্যান, মে, শ্যাল, শুডও কিন্তু পাস্ট টেন্স না, ঠিক আছে? এটা অনেকে ভুল করে। শুডও কিন্তু হইতে পারে, ক্যান, মে, তারপরে মাস্ট, তারপরে হ্যাভ টু, হ্যাজ টু, এগুলো হচ্ছে সেমি মডাল, ঠিক আছে? হ্যাজ টু, তারপরে বি টু মানে M2 R2 S2, এগুলা হইতে পারে। আমি এগুলা তোমরা নিজেরা নিজেরা ট্রাই করবে, ঠিক আছে, এই মডেল দিয়ে। ইফ, সাইফুল খান বলেছে ইফ ইউ প্রে টু গড হার্টিলি
হি সার্টেনলি হেল্পস ইউ। হ্যাঁ, চমৎকার, সাইফুল খান চমৎকার একটা সেন্টেন্স দিয়েছে। এবং তুমি সাইফুল খান হি ক্যাপিটাল লেটার বলেছো, খুব চমৎকার। থ্যাংক ইউ তোমাকে। সাইফুল খানটা কি আসলে আমি ভুলে গেছি, একটু জানাও আমাকে। ওকে, এখানে আহ, হয়েছে তোমাদের, আমি একটা সেন্টেন্স তোমাদের দেখাই এক্সাম্পল দিয়ে, আরেকটা 2 নম্বরের। দেখো, যেমন আমি যদি বলি ইফ ওয়াটার ইজ ইফ ইউ, ধরো ইফ আমি বলি ইফ ইউ হিট ওয়াটার, তুমি যদি পানিকে গরম করো, ইট টার্নস ইনটু ভ্যাপার, এটা কি জলীয় বাষ্পে পরিণত হয়। দেখছো, ইট টার্নস ইনটু, আমি কিন্তু প্রেজেন্ট টেন্সই ব্যবহার করলাম, কারণ এটা পানিকে যদি গরম করো এটা কিসে পরিণত হবে, জলীয় বাষ্পে পরিণত হবে, ঠিক না? হয়, এটা ন্যাচারাল একটা কথা, টার্নস ইনটু ভ্যাপার। বুঝতে পেরেছো? আচ্ছা, ইফ দ্য ভাইরাস স্প্রেডস পিপল বিকাম সিক। হ্যাঁ, চমৎকার। আচ্ছা, সাদিয়া ক্লাস করতেছে, সাইফুল খান প্রতিটি সুন্দর একটা ক্লাস করেছে, দিয়েছে, চমৎকার। এখন এখন আমরা চলে যাচ্ছি 2 নাম্বার নিয়মটাতে, অর্থাৎ সেকেন্ড কন্ডিশনালে। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের বলে দেই, যেমন ধরো অনেকে বলতে পারে স্যার শুড তো পাস্ট টেন্সে আমরা জানি। দেখো, শুড পাস্ট টেন্সের জন্য শুড ছাড়াও আমি একটা সেন্টেন্স দেখাচ্ছি। যেমন ধরো ইফ ইউ ইফ ইউ আর এ স্টুডেন্ট, তুমি যদি একজন স্টুডেন্ট হও, তুমি যদি একজন স্টুডেন্ট হও, ইউ শুড স্টাডি, তোমাকে স্টাডি করা উচিত। এটা কিন্তু উচিত ছিল বোঝাচ্ছে না, ইউ শুড স্টাডি এটা বর্তমানেই বোঝাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা চলে যাই সেকেন্ড কন্ডিশনালে, ঠিক আছে? সেকেন্ড কন্ডিশন, সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সে চলে যাব আমরা। সেকেন্ড কন্ডিশনালটা একটু এবার আমাদের বোঝা দরকার যে মডাল, সেকেন্ড কন্ডিশনালে মডালের পাস্ট হবে, একটু এখানে আমরা নিয়ে আসি। সেকেন্ড কন্ডিশনাল ব্যবহার হবে মডালের পাস্ট, ঠিক আছে? মডেল পাস্ট, তো মডেল পাস্ট হচ্ছে কারা? আমরা জানি ক্যান, ক্যানের পাস্ট হচ্ছে কি? কুড হবে এখানে, ক্যান হবে না, সিও ইউএল ডি, কুড। মে হবে না, মাইট, এম আই জি এইচ টি, মাইট। তারপরে শ্যাল শুড কিছুই হবে না। মাস্টের পাস্ট টেন্স আমরা জানি হ্যাড টু, মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, সবগুলো হলো হ্যাড টু। আর বি টুর জায়গায় আমরা হইতে পারে, যেমন ধরো ওয়াজ টু বা ওয়ের টু, ঠিক আছে? এগুলোও কিন্তু হতে পারে, ঠিক আছে? ওয়াজ টু বা ওয়ের টু দিয়ে একটা সেন্টেন্স আমি তোমাদেরকে দেখাবো, কোনো সমস্যা নাই, চিন্তা করার কোনো কারণ নাই, ইনশাল্লাহ। আচ্ছা, চলো দেখি। তো এইটার ক্ষেত্রে যেটা হচ্ছে, আমরা এরকম একটা যদি বক্স করি, বক্স করলে আমাদের মনে হয় বুঝতে তোমাদের সুবিধা হবে। একটা বক্সকে কপি করে নিই আমরা, কপি, হ্যাঁ, পেস্ট, ঠিক আছে? এখন দেখো, ইফ ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, ওকে। ইফ দ্য সান রাইজেস, এখানে আমরা একটা পাস্ট টেন্স ব্যবহার করি, ঠিক আছে? এখানে আমরা একটা পাস্ট টেন্স ব্যবহার করবো, পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা বলতে পারবো, ধরো ইফ, ধরো সাকিব যদি, আমরা অনেক সময় বলতে পারি, বলি না যে সাকিব যদি খেলতো তাহলে বাংলাদেশ জিততো, এরকম অনেক সময় বলি না? হ্যাঁ, ওই ধরনের একটা সেন্টেন্স এখন আমরা ব্যবহার করব। তাহলে হচ্ছে ইফ সাকিব প্লেড, ইফ সাকিব প্লেড, সাকিব যদি খেলতো, তাহলে উই, আমরা জিততে পারতাম, তাহলে উই কুড, সিও ইউএল ডি, উই কুড। অথবা যদি সম্ভাবনা বোঝায় তাহলে আমরা এটা বলতে পারি উই মাইট, ঠিক আছে? উই কুড অথবা উই মাইট উইন। এখানে কিন্তু উইনই দিতে হবে, ভার্বের বেস ফর্মে দিতে হবে, কারণ আমরা জানি কুড বা মাইট হচ্ছে একটা মডেল, মডেলের পরে সবসময় ভার্বের বেস ফর্ম হবে, ঠিক আছে?
অথবা এইখানে দেখো আমরা আবার 2 নাম্বার দিয়ে একটা প্যাসিভ ভয়েস করতে পারি, প্যাসিভ ভয়েসও কিন্তু করা যায়। আমি আসলে প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার দিয়ে দেখাচ্ছি না তোমাদের। এরকম হতে পারে, ইফ সাকিব প্লেড, ঠিক আছে, বলতে পারে যে আহ, পাকিস্তান would be বা could be defeated, তাহলে পাকিস্তানকে পরাজিত করা যাইতো, ঠিক আছে, ব্যাপারটা বুঝছো, পাকিস্তান কুড বি ডিফিটেড। এখন আমাকে দেখা যাচ্ছে না, আসলে আমি চলে আসছি না, এই ঘটনাটা কেন ঘটে বারবার আমি বুঝতেছি না। উম, আচ্ছা, এখন দেখো তো দেখা যাচ্ছে কিনা সানি। থ্যাংক ইউ সানি বলার জন্য। এখন দেখো বুঝাচ্ছে, আহ, এখন দেখা যাচ্ছে, হ্যাঁ আচ্ছা। এখন আমরা তাহলে কি করব, দেখো এটা আমি যে ওয়াস টু বা ওয়ের টু দিয়ে একটা উদাহরণ দেওয়ার কথা বলতেছিলাম তোমাদেরকে, সেটা একটা উদাহরণ দিই। আচ্ছা, ওয়াস টু বা ওয়ের টু জিনিসটা কি, আমি একটা মানে একদম বেসিক লেভেলের একটা কথা নিয়ে শুরু করছি। যেমন ধরো এম বি টু জিনিসটা কি, এম টু হলো যেমন ধরো আমি একজন স্টুডেন্ট, আই এম স্টুডেন্ট ধরো বললা, তোমরা ধরো কেউ বলতেছো আমি একজন স্টুডেন্ট, সো আই am to study, আমাকে স্টাডি করতে হয়, am to study, এখানে কিন্তু I have to study হচ্ছে আমাকে করতে হবে। আর তুমি যেহেতু I am student, তোমাকে করতে হবে ব্যাপারটা বলা ঠিক না, তোমাকে স্টাডি আসলে করতেই হয়, এটা কোনো কথা না। আমি স্টুডেন্ট হও, আমি টিচারও যদি হই, টিচারকেও কিন্তু সবসময় স্টাডি করতে হয়। আই এম এ টিচার, সো আই এম টু স্টাডি, সুতরাং আমাকে পড়তে হয়, স্টাডি হয়, পড়াশোনা করতে হয়। বুঝতে পেরেছো? এই হলো কাহিনী। তো এরকম যদি বলতাম যে আই এম এর জায়গায় যদি আমি বলতাম আই ওয়াজ এ স্টুডেন্ট বা আই ওয়াজ এ টিচার, আমি একজন টিচার ছিলাম, সো আই ওয়াজ টু স্টাডি, সুতরাং আমাকে পড়তে হতো। ঠিক আছে, ব্যাপারটা বুঝছো? তাহলে এখানে আমরা এই সেন্টেন্সটাকে আমরা এইভাবে করে ফেলতে পারি, ইফ আই ওয়াজ এ, ইফ আসলে আই ওয়াজ হয় না, ইফ যখন দিয়ে যুক্ত করে দেওয়া হয় তখন ওয়ের হয়ে যায়। ইফ আই ওয়ের স্টুডেন্ট অথবা টিচার, আমি যদি একদম একজন ছাত্র বা শিক্ষক হতাম, আই ওয়াজ টু স্টাডি, আমাকে স্টাডি করতে হতো। এখানে কিন্তু আবার আই এর সাথে ওয়াজ হবে, ভেজালটা হচ্ছে এই ওয়ের এর কারণে, বুঝছো? সরি, ইফ এর কারণে, ইফ যুক্ত অংশে কখনো ওয়াজ হয় না, এটা কিন্তু একটা ভেজাল্লা জিনিস, ঠিক আছে, এটা অনেকেই জানে না। ওকে, তাহলে আমরা সেন্টেন্সটা আমাদের জেনেই ফেললাম যে ইফ এর সাথে যদি, তাহলে আমরা স্ট্রাকচারটা কি হইতে পারে, আমরা চলো স্ট্রাকচারটা একটু জেনে যাই। স্ট্রাকচারটা হচ্ছে ইফ এর সাথে যদি সেকেন্ড কন্ডিশনালে, ইফ এর সাথে যদি পাস্ট ইনডিফিনিট হয়, পাস্ট ইনডিফিনিট, আমি কিন্তু পাস্ট পারফেক্ট বলি নাই, পাস্ট ইনডিফিনিট, সেক্ষেত্রে যেটা হবে প্রিন্সিপাল ক্লজটা সবসময় প্রিন্সিপাল ক্লজটা যেটা হবে সেটা হলো সাবজেক্ট প্লাস মডেল পাস্ট হয়ে যাবে, মডেলের পাস্ট ফর্মগুলো, আমি তো একটু আগে তোমাদের বলে ফেলছি মডেলের পাস্ট কোনগুলো, মডেলের পাস্ট ফর্মগুলো হবে, এবং সবসময় ভার্বের বেস ফর্ম হবে যদি না প্যাসিভ ভয়েস হয়। ঠিক আছে, এই হলো কাহিনী। এখন এই যে সেন্টেন্সটা দেখছো, তো এই যে সেন্টেন্স হচ্ছে ইফ আই ওয়ার স্টুডেন্ট, এটা কিন্তু অন্যরকম করে লেখা যায়। দেখো, ইফ আই ওয়ার, এই জিনিসটা আমি একটু অন্যভাবে দেখাচ্ছি, কখনো দেখলে এটা বিভ্রান্ত হয়েও না। এই সেন্টেন্সটাকে কিভাবে লেখা যায়, ইফটা কেটে দেওয়া যায় এবং ওয়েরটাকে সামনে নিয়ে আনা যায়, ওয়ের আই এ স্টুডেন্ট, ওয়ের আই এ টিচার আছে, ধরো আমি যদি একজন টিচার হইতাম, ওয়ের আই এ টিচার, আই ওয়াজ টু স্টাডি, আমি যদি একজন টিচার হইতাম আমাকে এটা পড়তে হইতো। ঠিক আছে, এই তো, ওয়ের আই এ টিচার, আই ওয়াজ টু স্টাডি বা আই হ্যাড টু স্টাডি, আই ওয়াজ টু, আমি হ্যাড টুটা এবার দিয়ে দিই এখানে,
আই হ্যাড টু স্টাডি। আমি যদি একজন টিচার হইতাম আমাকে পড়তে হইতো। ব্যাপারটা বুঝছো? এই যে ইফ আই ওয়ের এবং ওয়ের আই এ টিচার, ঠিক আছে? কাহিনীটা বুঝতে পারছো সবাই? আচ্ছা, এইখানে আরেকটা ভেজাল দেখা যায় তোমাদেরকে। অনেকে এই জিনিসটা বুঝে না। ধরো আমি একটা সেন্টেন্স দিই তোমাদেরকে, অর্ধেকটা দিই, দেখি তোমরা পারবে না। ইফ আই হ্যাড এ মাস্ক, আমার যদি একটা মাস্ক থাকতো, দেখি তোমরা এটা বাকিটা পূরণ করো তো, দেখি তোমরা কে কি পারো। ইফ আই হ্যাড এ মাস্ক, এটাও কিন্তু পাস্ট ইনডিফিনিট। তোমরা অনেকে হ্যাড দেখলে মনে করো পাস্ট পারফেক্ট, আসলে কিন্তু তা না। হ্যাড, হেডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকলে পাস্ট পারফেক্ট। হেডের পরে শুধু হেড কিন্তু পাস্ট ইনডিফিনিট। যেমন আই হ্যাড এ কার বা আই হ্যাড এ বল, আমার একটা বল ছিল, আমার একটা গাড়ি ছিল, এগুলো সব পাস্ট ইনডিফিনিট। দেখি তোমরা এটা বাকিটা অর্ধেকটা পূরণ করো। হ্যাঁ, দুজন উত্তর দিচ্ছে। সানি বলতেছে দ্য পুলিশ কুড নট এবল টু হার্ট মি। হ্যাঁ ঠিক আছে, সুন্দর। আই উড ইউজ ইট রেগুলারলি। হ্যাঁ চমৎকার, সাদিয়া হয়েছে। সানিরটা আমি ব্যবহার করতেছি, ওকে সানিরটাই ব্যবহার করছি। সানি যেহেতু প্রথম বলছে দ্য পুলিশ কুড নট এবল টু হার্ট মি। হ্যাঁ, কারণ অনেকে আমরা জানি মাস্ক ছাড়া যদি বাইরে চলে যাই তাহলে কিন্তু পুলিশ মাইট দেয়, ঠিক আছে? তাহলে দ্য পুলিশ, সানিরটা নিলাম, দ্য পুলিশ কুড নট হার্ট মি। দেখো এখানে কিন্তু নেগেটিভও সেন্টেন্স দেওয়া যায়, এটা কোনো বিষয় না। নট হার্ট মি, এখানে নেগেটিভ চাইলেই অর্থ অনুযায়ী আমরা নেগেটিভ করতে চাই। দ্য পুলিশ কুড নট হার্ট। চমৎকার। এখন সবাই একটু খেয়াল করো, এই যে দেখো আমি যে ইফ আই হ্যাড এ মাস্ক আছে না, এই জিনিসটা একটু রেড করে দিচ্ছি। এটাও কিন্তু ওয়ের মতন কাজ করা যায়। এখানেও আমরা চাইলে এই সেন্টেন্সটাকে এভাবে লিখতে পারি। ইফ আই হ্যাড এ মাস্ক আমরা বলতে পারি হ্যাড আই এ মাস্ক। দেখো ইফটা কিন্তু নাই করে দিলাম, ইফটা না করে আমি করে ফেললাম কি হ্যাড আই। কথা কিন্তু একদম সেম অর্থ। ইফ আই হ্যাড এ মাস্ক, তারপর যা আছে দ্য পুলিশ কুড নট হার্ট মি, কাহিনী কিন্তু একই রকম, একদম সেম। ঠিক আছে, কাহিনী একদম সেম। প্রতিটি বছর আই উড ইউজ ইট whenever I go out। চমৎকার, আমি এটা ব্যবহার করতে পারতাম যখনই যখন আমি যাই। প্রতিটি একটু সমস্যা হচ্ছে আই উড ইউজ ইট, আমি এটা করতাম whenever I went outside হবে, whenever I go outside হবে না। এটা হচ্ছে পাস্টের। হ্যাঁ, আমি যাইতাম, করতাম। ধরো এখন আজ থেকে ইনশাল্লাহ 5-6 বছর পর ধরলাম যে করোনা নাই, ধরে নিলাম পৃথিবীতে চলে গেল, তখনকার কথা তুমি বললা যে আমি যদি মাস্ক থাকতো আমি যখনই চাইতাম তখনই হয়তো যেতে পারতাম। whenever I went outside হবে, ঠিক আছে এক্ষেত্রে। কারণ if I had a mask the police could not hurt me, বা had I a mask the police could not hurt me। ব্যাপারটা বুঝতে পারছো? এই হলো কাহিনী। এখন আমরা চলে যাব থার্ড কন্ডিশনালে, ঠিক আছে? এই জিনিসগুলো খুব ভালো করে খেয়াল রাখবা, কারণ কন্ডিশনাল একটা সেন্টেন্স এসএসসি তে একটা তো আসবেই, এইচএসসি তে দুইটা আসতে পারে, বুঝছো? থার্ড কন্ডিশনাল, এখন আমরা বলবো থার্ড কন্ডিশনাল। এবং ভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য খুব গুরুত্বপূর্ণ। সাস্টে বলো, ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষা বলো, সব বারে সব সময় আসে। আচ্ছা, তো আমরা যেটা করব এখন থার্ড কন্ডিশনালে যাব। সেকেন্ড কন্ডিশনালটা বুঝে গেলে থার্ড কন্ডিশনালটা কোনো সমস্যা না। তবে একটু টেন্সের একটা ধারণা ভালো করে থাকতে হবে, আদারওয়াইজ তোমরা কিন্তু পারবে না, ঠিক আছে? তো চলো আমরা থার্ড কন্ডিশনে যাই। থার্ড কন্ডিশন হচ্ছে ইফের, সেকেন্ড কন্ডিশনাল ছিল ইফের সাথে পাস্ট ইনডিফিনিট, আর এখন আমরা শিখবো পাস্ট পারফেক্ট। ঠিক আছে, পাস্ট থাকবে পারফেক্ট, এখানে সাবজেক্টের মডেলের পাস্ট থাকবে, পাস্ট থাকার পর
এখানে একটা হ্যাভ থাকবে, যেহেতু পারফেক্ট টেন্স সুতরাং হ্যাভ তো থাকবেই। থাকার পর এখানে যেটা করব আমরা, ভার্বের বেস ফর্ম হবে না, আমরা সবসময় জানি হ্যাভ এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, ঠিক আছে, এটা হচ্ছে নিয়ম। তাহলে চলো আমরা উদাহরণের মাধ্যমে দেখি, এক্সাম্পলের মাধ্যমে। যেমন ধরো, ইফ আই হ্যাড গট এ মাস্ক, আমরা যদি এটা মাস্ক পেতাম, ইফ আই হ্যাড গট এ মাস্ক, হ্যাড এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। আগে ছিল শুধু হ্যাড, আর এখন কিন্তু হেড এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে। ইফ আই হ্যাড গট এ মাস্ক, আই কুড হ্যাভ গান আউটসাইড, আমি হয়তো বাইরে বেরোতে পারতাম। আই কুড হ্যাভ গান আউটসাইড, আমি হয়তো বাইরে বেরোতে পারতাম। দেখো, মডালের পাস্ট ফর্ম দিলাম, তারপর হ্যাভ দিলাম, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল দিলাম, ঠিক আছে। এই সেন্টেন্সটাকেও কিন্তু আমরা কি করতে পারি, এই সেন্টেন্সটাকেও আমরা ওই হ্যাডটা সামনের দিকে নিয়ে আসতে পারি। মুক্তা বলছে স্যার ভিপিপি কি? ভিপিপি হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, আমি ব্যাখ্যা করে দিচ্ছি। পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব, ঠিক আছে, পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব। অনেকে এটাকে V3 নামেও অনেক বইয়ে লেখা থাকে, V3, ঠিক আছে। যেমন গো, ওয়েন্ট, গান, ডু, ডিড, ডান, এই ডান, গান এগুলো হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল। মুক্তা কি বুঝতে পেরেছো? বুঝতে থাকলে ইয়েস লেখো মুক্তা। ওকে, এখন আমরা চলে যাব এই যে এই জিনিসটাতে। দেখো, ইফ আই হ্যাড গট, এইটাকে আমরা কিভাবে বলতে পারি, এই জায়গাটাকে, এই জায়গায় আমি আন্ডারলাইন করে দিচ্ছি, এই জায়গাটা আমরা পরিবর্তন করে এভাবে লিখতে পারি, যে জায়গাটা আন্ডারলাইন করলাম, হ্যাড আই গট, ইফটা চলে গেল, দেখছো, হ্যাড আই গট এ মাস্ক, হ্যাড আই গট এ মাস্ক, তারপরে যা আছে তাই, আই কুড হ্যাভ আই কুড হ্যাভ গান আউটসাইড, বুঝতে পারছো? তাহলে কি দাঁড়াচ্ছে, ইফ আই হ্যাড এর জায়গায় হ্যাড আই দিয়ে দিলাম। ক্লিয়ার? তোমরা কি বুঝতে পেরেছো? এটা কিন্তু আলাদা কোনো বিষয় না। ওকে, মুক্তা বুঝতে পেরেছে। আমি একটা অর্ধেকটা সেন্টেন্স দিয়ে দেখি তোমরা পারো কিনা। হ্যাড আই হ্যাড মাই লাঞ্চ, LUNCH, had I had my lunch in time, আমি যদি ঠিক সময় আমার লাঞ্চটা করতাম, ঠিক আছে। দেখি তোমরা পারো কিনা, বাকি অর্ধেকটা পূরণ করো তো দেখি। দেখি তোমরা পূরণ করো, চেষ্টা করো। নেহা বলছে আই কুড গো আউটসাইড সেফলি। নেহা ভালো একটা করেছো। নেহা আজকে দেরিতে রেসপন্স করছে, আগে কখনো রেসপন্স করে নাই দেখলাম। কেউ কি পারতেছো দেখি তো, এটা চেষ্টা করো তো, পারো কিনা। হ্যাঁ, শোভা বলছে আই কুড হ্যাভ রিচ দেয়ার ইন টাইম, চমৎকার, শোভারটা হয়েছে। হ্যাঁ, তাহলে শোভারটা আমরা লিখে ফেলি। যে দেখি তোমরা অন্য কেউ চেষ্টা করো দেখি আর কে কি পারো। আই কুড হ্যাভ রিচড মাই রিহার্সাল টাইম, চমৎকার, জয়িতা তার রিহার্সালে ঠিক মতন পৌঁছতে পারতো, ঠিক আছে, সবাই পারছো। আমি মুক্তার শোভারটাই লিখে দিই। রোজি মুক্তা বলছে আই কুড মিট হার, রোজি হবে না, আই কুড মিট হার তো হচ্ছে পাস, শুধু তুমি মডেলে পাস্ট ফর্ম ব্যবহার করলা, এরপর একটা হ্যাভ ব্যবহার করতে হবে, তারপর ভার্ব পার্টিসিপল ইউজ করতে হবে, বুঝছো মুক্তা? মাই মাদার কুড, সাদিয়ারটা ভুল হয়ে গেছে, মাই মাদার কুড হ্যাজ লিখছো, কুড হ্যাজ হবে না, কুড হ্যাভ হবে, বুঝছো, কুড হ্যাভ নট স্কোর্ডেড মি। সাদিয়া তোমারটা ভুল হয়ে গেছে, কুড হ্যাজ লিখছো, কুডের সাথে কখনো হ্যাজ বসবে না। আমি দেখো এখানে লিখে দিছি হ্যাভ বসবে, হ্যাভ লিখে দিছি, হ্যাভ বসবে,
ঠিক আছে, তাহলে ঠিক আছে, ওকে আমি ইয়া করে দিচ্ছি। উম, হ্যাঁ, শোভারটা হয়েছে আই কুড হ্যাভ ম্যাট হার। ঠিক আছে, আই উডন্ট হ্যাভ বিকাম সিক। নেহারটা চমৎকার একটা সেন্টেন্স হয়েছে। ওকে, ই হ্যাড আই হ্যাড মাই লাঞ্চ ইন টাইম, আমি যদি ঠিক সময় আমার লাঞ্চ করতাম। ওকে, প্রথম টাইম লিখে দিচ্ছি আই কুড হ্যাভ রিচড দেয়ার। শোভা যেটা প্রথমে লিখছিল আই কুড হ্যাভ রিচড দেয়ার ইন টাইম, আমি সেখানে ঠিক সময় পৌঁছতে পারতাম। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমি দেখি তোমাদেরকে একটা আহ, আহ, তোমাদের হোমওয়ার্ক, কন্ডিশনাল হোমওয়ার্কটা দিচ্ছি, সবকিছু মিলে তোমরা চেষ্টা করবা হোমওয়ার্কটা সাবমিট করতে, কারণ ইফ কন্ডিশনাল সেন্টেন্স গুলো খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আচ্ছা, তাহলে আজকের ক্লাসকে তোমরা সবাই বুঝতে পেরেছো? কোনো সমস্যা থাকলে আমাকে একটু জানাও।